মেসোপটেমিয়া অঞ্চলে যে কটি জাতি সভ্যতা গড়ে তুলেছিল তাদের মধ্যে একটু ভিন্ন ধরনের ছিল এশিরীয়রা। এশিরীয়দের আদিবাস ছিল দজলা নদীর উপত্যকায় এক ছোট মালভূমিতে। শুরুতে এরা আলাদাভাবে বসবাস করত, কারো সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। ধীরে ধীরে এদের ওপর ব্যাবিলীয়নদের প্রভাব পড়ে। দজলা ফোরাতের উর্বর উপত্যকা দেখে একসময় লোভী হয়ে পড়ে এশিরীয়রা, কিন্তু রাজা হাম্মুরাবির সময় এদের ব্যাবিলনে প্রবেশ করা সম্ভব হয়নি। হাম্মুরাবির মৃত্যুর পর তার দুর্বল উত্তরাধিকারীরা বিদেশি আক্রমণ ঠেকাতে পারেনি। প্রতিবেশী অঞ্চলগুলো ক্রমাগত আঘাত হানে ব্যাবিলনে। 2000 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন দখল করে নেয় এশিয়া মাইনরের হিট্টাইট জাতি। 1800 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন পূর্বাঞ্চলের প্রতিবেশী রাজ্য ক্যাসাইডদের হাতে চলে যায়। এই সংঘাতময় অবস্থার মধ্য দিয়েই মেসোপটেমিয়ায় এশীয়দের উত্থান ঘটে। ব্যাবিলনের প্রায় 200 মাইল উত্তরে দজলা নদীর তীরে যেখানটায় এশীয়দের আদিবাস ছিল তার নাম ছিল আশুর। সেমিটিক ভাষায় কথা বলা এশীয়রা প্রথম দিকে কৃষিকাজ ও পশুপালন করত, কিন্তু ক্রমাগত প্রতিবেশী রাজ্যের আক্রমণ ঠেকাতে গিয়ে এরা যোদ্ধা জাতিতে পরিণত হয়। এভাবে এশীয়দের মধ্যে অন্য রাজ্য দখল করে রাজ্য বিস্তারের ইচ্ছে বড় হতে থাকে। যোদ্ধা জাতি এশীয়রা 900 খ্রিস্টপূর্বাব্দের পর যখন মেসোপটেমিয়ায় রাজ্যপাট খুলে বসল, তখন দেখা গেল এদের সরকার ব্যবস্থা ভিন্ন রকমের। রাজ্য চালাচ্ছিল সেনাপতি আর সেনারা। অমন সরকারকে বলা হয় সামরিক সরকার। এশীয় সামরিক সরকার আশপাশের রাজ্য দখল করে নিজ রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করতে থাকে। পশ্চিমাঞ্চলে রাজ্য বিস্তার করেন সম্রাট আদাদ নিরারি। ফোরাত নদীর তীর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত রাজ্য বিস্তার করেছিল সম্রাট দ্বিতীয় আশুর নাসির পাল। এর পুত্র তৃতীয় সালমানাসের দামেস্ক ও ব্যাবিলন দখল করেন। এশীয় সাম্রাজ্যে খুব কঠোর শাসন পদ্ধতি ছিল। এশীয় যোদ্ধারা তলোয়ার আর বর্ষার জোরে রাজ্য দখল করেই থামত না। স্থানীয় মানুষ যাতে প্রতিবাদ আর বিদ্রোহ করতে না পারে, তাই তাদের উপর চালাতো ভয়ঙ্কর নির্যাতন। বন্দীদের গায়ের চামড়া তুলে নেওয়া হতো, কারো নাক অথবা কান কেটে নেওয়া হতো, আর শত্রুপক্ষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এসব নির্যাতনের কাহিনী প্রচার করা হতো। কিন্তু এমন সব কঠোর শাসন এশীয় সাম্রাজ্যের জন্য তেমন ভালো ফল বয়ে আনেনি। এশীয়দের প্রতি প্রতিবেশী রাজ্যের লোকেদের মধ্যে বিক্ষোভ বাড়তে থাকে। এশীয় জাতির ঐক্য ভেঙে পড়ে, একে অন্যের প্রতি অবিশ্বাস বাড়তে থাকে। এমন অবস্থায় ধীরে ধীরে এশীয় সাম্রাজ্য ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায়। অভিজাত, মধ্যবিত্ত আর নিম্নবিত্তের মানুষ নিয়ে এশীয় সমাজ গঠিত হয়েছিল। সামরিক বাহিনীর সবাই ছিল অভিজাত শ্রেণীর মানুষ, ব্যবসায়ী আর কারিগররা ছিল মধ্যবিত্ত শ্রেণীভুক্ত, স্থানীয় অধিবাসী আর দাসরা ছিল নিম্ন শ্রেণীভুক্ত। এক শ্রেণীর দাস নগর ও রাস্তাঘাট নির্মাণে নিয়োজিত থাকত, আর অন্য দাসেরা নিয়োজিত থাকত কৃষি ও ঘরের কাজে। যোদ্ধা জাতি বলেই এশীয় সেনাবাহিনী প্রথম লোহার অস্ত্র তৈরি, গোলন্দাজ বাহিনী গঠন করে এবং যুদ্ধরথের ব্যবহার করে। ক্রমাগত যুদ্ধে লিপ্ত থাকায় এশীয় অর্থনীতিতে চাপ পড়তে থাকে। এতে সম্পদ যেমন কমতে থাকে, তেমনি ক্ষয় পেতে থাকে এশীয়দের সামরিক শক্তি। অভিজাতেরা এ সময় সাধারণ কৃষকের বেশিরভাগ ফসল কেড়ে নেয়। জমিতে কাজ করার পরও শ্রমিকদের আবার সেনাবাহিনীতে যোগ দিতে হতো। দাসেরা থাকতো শহরে। এদের একটি শ্রেণী ঘরের কাজ করত, আবার এদের কেউ কেউ প্রভুর হয়ে ব্যবসা বাণিজ্যের কাজ করত। এই শ্রেণীর দাসদের অবস্থা কিছুটা ভালো ছিল, অন্য শ্রেণীর দাসদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এদের পায়ে শিকল পরিয়ে রাখা হতো। রাস্তা নির্মাণ, খাল খনন, প্রাসাদ নির্মাণ ইত্যাদি কাজে এদের শ্রম দিতে হতো।
এসিরীয়দের আয়ের মূল উৎস ছিল বিভিন্ন রাজ্য থেকে লুট করে আনা ধনরত্ন। ব্যবসা বাণিজ্য থেকেও সামান্য আয় হতো। যুদ্ধবাজ একটি দেশের মানুষ শিল্পকলার ক্ষেত্রে ভূমিকা রাখবে এমন ভাবা যায় না। এরপরও সবাইকে অবাক করে দিয়ে এসিরীয়রা বিশ্ব সভ্যতায় নিজেদের প্রতিভা দেখাতে পেরেছে। প্রত্নতত্ত্ববিদেরা খনন করে মাটির গভীর থেকে বের করে এনেছেন চমৎকার সব নিদর্শন। প্রথম খনন কার্য শুরু করেছিলেন এমিলি বোটা। এরপর এগিয়ে আসেন অস্টেন হেনরি লেওয়ার্ড, হরমুজড রেশামা সহ অনেকে। ফরাসি প্রত্নতত্ত্ববিদেরা যা খুঁজে পেয়েছেন তা সাজিয়ে রেখেছেন তাদের দেশের লুভ জাদুঘরে। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদেরা তাদের পাওয়া শিল্পদ্রব্য রেখেছেন ব্রিটিশ মিউজিয়ামে। চমৎকার ভাস্কর্য বা মূর্তি তৈরি করতে পারতেন এশিরীয় শিল্পীরা। সাধারণত নরম চুনাপাথর দিয়ে মূর্তি বানাতেন। মূর্তির গায়ে কালো, সাদা, নীল, লাল, সবুজ প্রভৃতি রং দিয়ে সাজানো হতো। বিখ্যাত সম্রাট আশুর নাসির পালের সময়ে বর্ণিল স্মৃতিস্তম্ভ পাওয়া গেছে। এশিরীয়দের গড়া ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে প্রকাণ্ড সিংহমূর্তি, একটি ডানামেলা পাথরের অদ্ভুত মূর্তি, মূর্তির মাথাটি মানুষের আর শরীরটি বানরের। এছাড়া পাওয়া গেছে পাথরের তৈরি সম্রাটের দুটো মূর্তি, সম্রাট সালমানাসেরের সমাধি ফলক ও প্রাসাদ তোরণ পাওয়া গেছে। তোরণ বা গেটটির গায়ে ব্রোঞ্জ দিয়ে চমৎকার কারুকাজ করা হয়েছে। ডানাযুক্ত ষাঁড়ের মূর্তিও পাওয়া গেছে। এই ষাঁড়ের মাথাটিও ছিল মানুষের। এশিরীয়রা কিউনিফর্ম পদ্ধতিতে লিখত। তাদের তৈরি পাথুরে ঘর বাড়ির নিদর্শনও পাওয়া গেছে। বাড়ির সামনে তোরণ তৈরি করার রীতি বিশ্বের মানুষকে প্রথম এশিরীয়রাই শিখিয়েছে। যুদ্ধবাদী এশিরীয়রা জ্ঞান বিজ্ঞান চর্চায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারাই প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত করার পদ্ধতি বের করে। কোন স্থানের অবস্থান নির্ণয় করার জন্য ভূপৃষ্ঠকে অক্ষাংশ, দ্রাঘিমাংশে ভাগ করতেও পেরেছিল তারা। এশিরীয়রা 5টি গ্রহ আবিষ্কার করে সেগুলোর নাম দিয়েছিল। ওষুধ তৈরি ও চিকিৎসা বিদ্যায়ও তাদের অবদান ছিল। এশিরীয় চিকিৎসা বিজ্ঞানীদের 5 শতাধিক ওষুধের তালিকা এবং সেসবের গুণাগুণ কিউনিফর্মে লিখিত আকারে পাওয়া গেছে। অনেক কুসংস্কারও প্রচলিত ছিল এশিরীয় সমাজে। তাই তাদের চিকিৎসার অংশ হিসেবে ভূত প্রেত তাড়াতে মন্ত্রতন্ত্র ও হলুদ পোড়া দেওয়ার প্রচলনও ছিল। এশিরীয় বিখ্যাত সম্রাট আশুর বাণীপাল জ্ঞান চর্চায় উৎসাহ দিতেন। তিনি ব্যাবিলনের কিউনিফর্ম স্লেটগুলো সংগ্রহ করে রাজধানী নিনেভে লাইব্রেরি বানিয়ে সেখানে সংরক্ষণ করেছিলেন। আশুর বাণীপালের লাইব্রেরিতে প্রায় 2200 বই, যেগুলো কাদামাটির স্লেটের মতো, পাওয়া গেছে। এসবের মধ্যে সম্রাটের আত্মজীবনীও রয়েছে। এশিরীয়রা তাদের জ্ঞান বিজ্ঞানের অনেকটাই সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা থেকে পেয়েছিল। তবে তাদের নিজেদের অবদানও খুব কম ছিল না। এশিরীয় সাম্রাজ্য বিস্তার করায় মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে ধারণা মিশর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।